রিসেন্টলি যে মার্কেটে ভলাটিলিটি দেখা যাচ্ছে, যে কোনোদিন মার্কেট 1% আপ বা কোনোদিন মার্কেট 1% ডাউন, এবং একটা লাস্ট কয়েকদিন ধরে মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তো এর মেন কারণ আমরা সকলেই জানি, কেন কি 4 তারিখে আমাদের ইলেকশন রেজাল্ট বেরোবে, নেক্সট মাসে 4 তারিখ। তো এবং ইলেকশনের যে রেজাল্ট হওয়ার কথা, যে প্রেজেন্ট গভর্নমেন্ট যে কন্টিনিউ হওয়ার প্রেডিকশন চলছে, তো সেটা কিন্তু মার্কেট অলরেডি ফ্যাক্টর ইন করে নিয়েছে। যে যে র্যালিটা, যে প্রেজেন্ট গভর্নমেন্ট যদি কন্টিনিউ হয়, যে র্যালিটা হওয়ার কথা ইলেকশনের পরে, রেজাল্টের পরে, সেটা কিন্তু অলরেডি ফ্যাক্টরিং হয়ে গেছে। এবং যেটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রতিবার ইলেকশন হওয়ার আগে কিন্তু এরকমই হয়, যে ইলেকশনের রেজাল্টের আগেই কিন্তু একটা ভালো র্যালি আমরা দেখতে পারি। সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে এরপরে যে ইলেকশনে এক্স্যাক্টলি রেজাল্ট বেরোবে, সেটা কি হবে সেটা কিন্তু পরের ব্যাপার। তো এইখানে আমি একটা জিনিস তুলে ধরবো, যে আমরা নিফটিকে প্রেডিক্ট করছি যে নিফটি হয়তো 21,000 বা 20,000 লেভেল টাচ করবে, বা ওখান থেকে 10-12% ডাউন হবে। তো নিফটি ডাউন হলে বাকি কোম্পানিগুলো ডাউন হবে। তো আজকের ভিডিওতে মূলত আমি একটা জিনিস তুলে ধরবো, যে আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় নিফটিকে না দেখে আমার কোম্পানিকে দেখা উচিত। কেন কি, নিফটি হচ্ছে যে 50টা কোম্পানি রিপ্রেজেন্ট করে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় কোম্পানি। কিন্তু হতে পারে আমি স্মল ক্যাপে ইনভেস্ট করছি, হতে পারে আমি মিড ক্যাপে ইনভেস্ট করছি, তো সেক্ষেত্রে কিন্তু নিফটি একে রিপ্রেজেন্ট করছে না। হ্যাঁ, এটা ঠিক যে নিফটি যদি ডাউন যায়, নিফটি যদি ক্র্যাশ করে, তো সেক্ষেত্রে বাকি স্টকগুলো এফেক্ট হবে। কিন্তু কিন্তু সেক্ষেত্রে যদি ডাইরেক্টলি বলি, তো আমার স্টক কিন্তু ডাইরেক্ট নিফটিকে রিপ্রেজেন্ট করছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিফটিকে না দেখে, নিফটি কি চলছে না চলছে ওটা তো সেপারেট ম্যাটার, আমার কোম্পানিকে দেখা উচিত। কোম্পানিকে দেখা এই সেন্সে উচিত, যে সাপোজ কোনো কোম্পানি আমি পাচ্ছি, যে সাপোজ বাজাজ ফিনসার্ভের কথাই ধরি আমি ওই এক্সাম্পল হিসাবে, যে বাজাজ ফিনসার্ভ যদি আমি দেখি 20% ডাউনে পাচ্ছি বা 25% ডাউনে পাচ্ছি, তো এটাকে ডেফিনেটলি একটা গুড বাইং অপরচুনিটি। কেন কি বাজাজ ফিনসার্ভের যদি চার্ট আমি স্টাডি করি, দেখা যাবে যে যদি আমি 20% নিচে কিনি এবং কিনে 20% উপরে সেল করি, তো এখানে 40% টাকা আমার চোখ বন্ধ করে হবে। তো সেক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ মার্কেট কি রেজাল্ট করছে, কি রেজাল্ট বেরোচ্ছে, এর মাঝখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হবে। তো সেক্ষেত্রে অত দেখে লাভ নেই। আমার মনে হয় যখন কোনো কোম্পানিকে দেখবো, তো সেক্ষেত্রে কোম্পানির কে প্রসপেক্টিভে ভাবা উচিত, যে কোম্পানির রেজাল্ট কি বেরোচ্ছে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট আছে কিনা, যে কোম্পানির নেক্সট 10 বছর 20 বছর এর মার্কেটে জায়গা আছে কিনা, যে এর ডিমান্ড বাড়বে কিনা, ডিমান্ড সাপ্লাই বা যেটাই হোক না কেন সেটা বাড়বে কিনা, কোম্পানির রেভিনিউ বা নেট প্রফিট বা টপ লাইন গ্রো হচ্ছে কিনা, এবং যে বটম লাইন বা নেট প্রফিট যেটা আছে সেটা গ্রো হচ্ছে কিনা, কোম্পানির সিডব্লিউআইপি ক্যাপেক্স ইনক্রিজ হচ্ছে কিনা। তো আমার মনে হয় যদি আমরা এইভাবেই দেখি, তো সেক্ষেত্রে কিন্তু লাভ হবে। আর এবং যদি এরকম আরো ডিটেলসে যদি দেখা যায় যে কোম্পানি কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি, বা কোম্পানি কি ফেয়ার ভ্যালুয়েশন আসছে কিনা, বা কোম্পানি বুক ভ্যালুর নিচে আসে কিনা, যে কিছু কিছু কোম্পানি আছে যে বুক ভ্যালুর নিচেই ট্রেড করছে। যেমন যদি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল ইন্ডিয়াবুল হাউজিং ফাইন্যান্স, যে আজকের দিনে লুক্রেটিভ পজিশনে আছে। তো আমি সেটাই বলবো যে যদি আমি ইন্ডেক্সকে ট্র্যাক করি, যে নিফটি 50, তো সেটা তো সেপারেটলি একটা আলাদা টপিক চলে গেল। কিন্তু আমার মনে হয় অত নিফটি কি চলছে এবং মানে বড় বড় ইভেন্ট কি হচ্ছে ওটার দিকে না ঘাবড়ে, আমি যখন কোনো স্টকসে ইনভেস্ট করছি, সাপোজ ইন্ডিয়া বুল হাউজিং ফাইন্যান্সে ইনভেস্ট করছি, তো আমার মনে হয় এটা লক্ষ্য রাখা উচিত, যখন আমি ইনভেস্ট করছি এই কোম্পানিতে, তখন কি আমি ওর ফেয়ার ভ্যালুয়েশনে পাচ্ছি, যে আমি কি ওকে অনেকটা ডাউন লেভেলে কিনতে পারছি। তো এটা আমার মনে হয় দেখা উচিত, যে ওকে বুক ভ্যালুর নিচে পাচ্ছি, বা কোম্পানি কি প্রোগ্রেস আছে কিনা। অনেক আরো যদি আরো আরো অনেক এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে আজকের দিনে। যেমন ইন্ডিগো পেইন্টের কথাই যদি বলি, ইন্ডিগো পেইন্টে কন্টিনিউয়াসলি হাইয়েস্ট এবার নেট প্রফিট আছে, হাইয়েস্ট এবার সেলস আছে, সিডব্লিউআইপি হাইয়েস্ট লেভেলে আছে, দারুণ রেজাল্ট করছে। তা সত্ত্বেও কিন্তু স্টক প্রাইস একই লেভেল ধরে 1-1.5 বছর ধরে ঘোরাফেরা করছে। তার মানে কি ইন্ডিগো পেইন্ট খারাপ হয়ে গেল? এর মাঝখানেও এই যে ইন্ডিগো পেইন্ট 1-1.5 বছরের কথা বললাম, বা 1 বছর 6 মাসের কথাই যেটা হয় না হোক না কেন, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তার মাঝখানে কিন্তু অনেক ইভেন্ট হয়ে গেছে, রাশিয়া ইউক্রেনে ইভেন্ট হয়ে গেছে, বা ইলেকশনে যেরকম র্যালি হয়েছে সেই র্যালিতে কিন্তু এ পার্টিসিপেট করেনি। তারপরে যদি যে ইউক্রেনের সাথে সমস্যা, তো এবং বিভিন্ন ধরনের যে কনফ্লিক্ট গুলো হয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, তো সেক্ষেত্রে কিন্তু এই স্টক পারফর্ম করেনি। তো দেখা যাচ্ছে যে নিফটি কিন্তু লাস্ট যদি দেখি ডিসেম্বর থেকে একটা ভালো র্যালি দিয়েছে, 10-20% রেলে দেখেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই স্টকগুলো পারফর্ম করেনি। তো মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বলবো, যে যখন কোনো আমি স্টক মার্কেট ইনভেস্ট করবো, তো সেক্ষেত্রে একটা যদি ব্রড, আমি জানি যে ইন্ডিয়া গ্রো হবে, পার ক্যাপিটা ইনকাম গ্রো হবে, তো ডেফিনেটলি কান্ট্রি গ্রো হচ্ছে, বা ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর এবং বাকি যে সেক্টরগুলো আছে সবগুলোই গ্রো হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি ইন্ডেক্সকে ট্র্যাক বেশি পরিমাণে প্রাধান্য না দিয়ে, যদি আমি ডাইরেক্ট কোম্পানিকে ফোকাস করি, যে কোম্পানি গ্রো হচ্ছে কিনা, কোম্পানি রেভিনিউ গ্রো হচ্ছে কিনা, নেট প্রফিট গ্রো হচ্ছে কিনা, কোম্পানি ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্ট অপটিমিস্টিক, ম্যানেজমেন্টের গ্রোথ প্রসপেক্ট কি আছে, ওর কন্ট্রোল রিপোর্ট কি বলছে, বা ওর বিজনেস কি বলছে, বা ওর যে এই যে রিপোর্টগুলো আছে, বা অ্যানুয়াল রিপোর্ট কি আছে, তো আমরা এইগুলোতে বেশি যদি ধ্যান দিই, তো সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা অনেক তো ফলপ্রসূ হবে। নো ডাউট যে নিফটি যদি ব্রেকআউট দিয়ে চলা শুরু করে, এর একটা ফার্দার পুশ পাবে বাকি কোম্পানিগুলো। কিন্তু
তার মানে এটাও না যে যে ও নিফটি চলবে মানে বাকি কোম্পানি চলবে, তো যেটা আমি উদাহরণ দিই ইন্ডিগো পেইন্টের ক্ষেত্রে। তো আমি প্রত্যেককে এটাই বলবো যে ডেফিনেটলি যে একটা বুল রান চলে, তো সেক্ষেত্রে বাকি কোম্পানি সব কোম্পানিগুলো ভালো মতো পারফর্ম করবে, এটা কিন্তু সত্যি। কিন্তু যদি এই বুল রান যখন শেষ হবে তখন কিন্তু ওই কোম্পানিগুলো যেগুলো ফান্ডামেন্টালের সাথে বিজনেসের এবং চার্ট প্যাটার্নে কোনো সম্পর্ক নেই, সেগুলো তো খুব তাড়াতাড়ি ক্র্যাশ খেয়ে যাবে। আমি যদি আরো ডিটেলসে এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ কোনো কোম্পানি 2020 থেকে 2024 অব্দি আজকে দিনে ওর নেট প্রফিট যদি 100 কোটি টাকা থেকে 500 কোটি টাকা নেট প্রফিট করলো, তো সেক্ষেত্রে 5x নেট প্রফিট জাম্প করলো। সেম ওয়েতে ওর রেভিনিউ সেম ওয়েতে 5x রিটার্ন দিল, কিন্তু দেখা যাচ্ছে যে স্টক প্রাইস কিন্তু 5 গুণে স্টক প্রাইস কোনো মুভমেন্টই করেনি। তো এই পজিশনে কিন্তু এটা বিরাট বড় চান্স যে চান্স হয়ে আছে যে আমি এই স্টক কিন্তু পারফর্ম করে ফিউচারে। তো এইভাবে যদি আমি ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার ইনভেস্টমেন্ট জার্নিটা অনেক ফলপ্রসূ হবে এবং পার্সেন্টেজ গেইনটা অনেকটা পাবো। এবং তার পাশাপাশি যে ইনভেস্টমেন্ট করার যে ফিলোসফি গুলো, যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, যে কি করে কোনো বিজনেস অ্যানালাইজ করতে হয়, ওর ব্যালেন্স শিট অ্যানালাইজ করতে হয়, চার্ট অ্যানালাইজ করতে হয়, সেগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমি এটাই বলবো যে ব্রডার যদি র্যালি থাকে তো সেক্ষেত্রে এগুলো পারফর্ম করবে, কিন্তু খারাপ স্টকগুলো যেগুলো পারফর্ম ওই যে এই র্যালিকে বেস করে পারফর্ম করছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি যখনই র্যালি শেষ হবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি 50-60% ক্র্যাশ করবে। কিন্তু যেসব কোম্পানি আগে যেটা বললাম যে রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে বা নেট প্রফিট বাড়ছে, সেই সব কোম্পানি কিন্তু যে ওর ওর ও যদি ক্র্যাশও করে 5-10% বা 30% যদি ক্র্যাশ করে, সেগুলো খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে। কেন কি ওর বিজনেস কিন্তু সাপোর্ট করছে, টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বা স্টক প্রাইস কিন্তু ওকে বিজনেসকে সাপোর্ট করছে। তো ওভারঅল স্টোরি এটাই বলবো যে যে ব্রডার র্যালিটাকে আমরা মাথায় রাখবো, যে ইন্ডিয়া গ্রো হচ্ছে এবং নিফটি গ্রো হচ্ছে, ওটা মাথায় রাখবো, বা নিফটি কনসোলিডেশন আছে বা নিফটি ক্র্যাশ করতে পারে। কিন্তু টোটাল আমার ইনভেস্টমেন্ট ডিসিশন যে নিফটির উপর বেস করে হবে সেটা কিন্তু করা উচিত নয়। কেন কি আমাদের পোর্টফোলিওতে যখন ইনভেস্টমেন্ট করি তখন লার্জ ক্যাপে থাকে, মিড ক্যাপে থাকে, স্মল ক্যাপে থাকে। এবং তো সেক্ষেত্রে কিন্তু লার্জ ক্যাপই শুধুমাত্র ওই 50টা কোম্পানি কিন্তু নিফটিকে রিপ্রেজেন্ট করছে, বাকি কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে না নিফটিকে। তো সেক্ষেত্রে আমার একটাই বলার যে আমরা যখন ইনভেস্টমেন্ট করবো তো সেক্ষেত্রে ওই বিজনেসকে বেশি করে আন্ডারস্ট্যান্ড করবো, এর ব্যালেন্স শিট এবং চার্ট প্যাটার্নকে বেশি করে আন্ডারস্ট্যান্ড করবো। সাপোজ আমি বাই করছি চার্ট প্যাটার্ন হিসাবে, তো চার্ট প্যাটার্ন হিসাবে সেল করবো কোনো চার্ট প্যাটার্ন হিসাবে, বা অন্য কোনো যে আমি 200 মুভিং অ্যাভারেজের নিচে কিনলাম এবং ওই যে লাইফ টাইম হাই সেল করবো। তো সবকিছু স্ট্র্যাটেজি করা যেতে পারে, কিন্তু মূলত স্টোরি এটাই বলার যে আমরা বিজনেসকে কিন্তু ফলো করবো নাকি নিফটিকে ফলো করবো, নিফটি 50কে ফলো করবো, বা ব্রডার যে ইন্ডেক্স ওটা ফলো করবো। তো এই ছিল এটা বলার যে ইলেকশন রেজাল্ট যাই হোক না কেন, ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে। বাকি যে আমরা যদি ভালো স্টকে ইনভেস্ট করি যেগুলো ফিউচার প্রসপেক্ট ভালো এবং স্কেল করার অনেক জায়গা আছে, তো এটা ডেফিনেটলি পারফর্ম করবে, সেটা আজকে হোক বা ইলেকশনের পরে হোক বা আরো 1 বছর কনসোলিডেশন করা পরই হোক না কেন। তো এটাই বলার যে ইন্ডেক্স যা আছে আছে, কিন্তু আমার মনে হয় কোম্পানিকে ফোকাস করা উচিত। তো এটি একটা শর্ট ভিডিও মানে জানানো উচিত ছিল, কারণ কি চারদিকে এই একই চলছে, মার্কেট 10% ক্র্যাশ করতে পারে, বা মার্কেট এই মুহূর্তে যদি আমি ইনভেস্ট না করি তাহলে কি হবে। তো আমার মনে হয় কোম্পানি স্পেসিফিক হয়ে ইনভেস্টমেন্ট করা দরকার, মার্কেট কি আছে আছে। এবং যদি মনে হয় মার্কেট কিছুটা আমরা ইনভেস্টমেন্ট করার পর মার্কেট কিছুটা ডাউন গেল বা ওই কোম্পানি কিছুটা স্টক প্রাইস ডাউন গেল, তো সেক্ষেত্রে আগের ভিডিওতে বলেছি পার্টসে ইনভেস্ট করবো, যে 5%কে আমি 2% ইনভেস্ট করবো। প্রথমবার 2% ইনভেস্ট করলাম, আমি দেখলাম যে মার্কেট যদি ডাউন যায় 10% বা 20%, দেন আমি ফার্দার 2% ইনভেস্ট করলাম। এভাবে কিন্তু করলে পোর্টফোলিও ওয়েল ডাইভার্সিফাই হবে এবং রিস্ক অনেকটা কম থাকবে। এবং তার পাশাপাশি আমার কোনো ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমার কোম্পানির উপর ডিপেন্ডেন্ট থাকবে, এবং কোম্পানি যেরকম পারফর্ম করবে আমার কিন্তু স্টক প্রাইস সেরকম রিটার্ন পাওয়ার আশা থাকবে। তো এই ছিল একটা ভিডিও, শর্ট ভিডিও, যেখানে এই জিনিসটা এক্সপ্লেন করো। কেউ যদি চ্যানেল নতুন এসে থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন কোনো টপিক জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। এবং কোনো আর কোনো জিনিসের নতুন কিছু জানার থাকলে সেটা বলো, যেটা বললাম লাইক শেয়ার কমেন্ট করো। আর রেখে রাখছি ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।